দর্শক, চ্যানেল 24 নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহনেওয়াজ বাবলু। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাননীয় আমির ডাক্তার শফিকুর রহমান। জনাব শফিকুর রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে আপনাকে এবং যারা সুদী দর্শক মণ্ডলী আছেন, শ্রোতা আছেন, তাদের সবাইকে স্বাগত, অভিনন্দন। জনাব আমির, আমি আপনাকে আপনার শুরু থেকে শুরু করি যে আপনার ছাত্র রাজনীতি দিয়ে। আপনি তো ছাত্র রাজনীতির শুরুতে জাসদ ছাত্রলীগের রাজনীতিতে ছিলেন, তারপরে ছাত্র শিবিরের রাজনীতি, পরে জামায়াতের রাজনীতি, এখন থিতে হয়েছেন আপনি এখন জামায়াতের আমির। তো জাসদ ছাত্রলীগ থেকে ছাত্র শিবিরে আসলেন কেন? প্রসঙ্গত এটা সবসময় বলতে চাই না, কিন্তু এখন প্রশ্নের কারণে উত্তর দিতে গিয়ে বাধ্য হলাম বলতে। আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তো শহীদরা যারা জীবন দিলেন এই দেশটাকে স্বাধীন করার জন্য, যারা লড়াই করলেন বুক ছিটিয়ে, তারা তো মারাও যেতে পারতেন। কার্যত তাদের এই ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা হলো না স্বাধীন বাংলাদেশে। ওই অনুভূতি এবং প্রতিবাদের জায়গা থেকেই মূলত জাসদ ছাত্রলীগে সম্পৃক্ত হই। বয়স এনাফ না হওয়ার কারণে ইমোশন অবশ্যই ছিল, এটা স্বীকার করতে হবে। পরবর্তী পর্যায়ে আবার জাসদ নিজেরাই যখন থানার অস্ত্র লুট, বিভিন্ন জায়গায় আরও কিছু সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেললো, যেটা ছিল জনস্বার্থ বিরোধী। এই বিশৃঙ্খল পরিবেশ দেখে আবার চিন্তায় পড়ে গেলাম। তখন রাজনীতি আসলে ছেড়েই দিই, ছাত্র রাজনীতি। কিছুদিন আমি একদম এগুলা থেকে এলোপ ছিলাম। এই সময় আমি ইন্টারমিডিয়েটের ছাত্র। থাকাকালীন কলেজের গ্রন্থাগার এবং হোস্টেলের মসজিদ গ্রন্থাগার, এই দুই জায়গা থেকে বিভিন্ন ধরনের নোবেলের পাশাপাশি ইসলামী বই পড়াও শুরু করি। এবং আমার প্রথম ইসলামী বই পড়া আসলে আল কোরআন। তানবী রহমতুল্লাহ আলাইহির একটা তাফসির ছিল, যেটাকে তাফসির আশরাফি বলা হতো। এই তাফসিরটা যখন পড়তে থাকলাম, তখন আস্তে আস্তে আমার মধ্যে ভাবান্তর হতে থাকলো যে রাজনীতি তো কোরআনেই আছে এবং এটা সর্বশ্রেষ্ঠ রাজনীতি। এই বিষয়গুলো যখন আমার সামনে আসলো, তখন আমি খুঁজতে থাকলাম যে এরকম কাজ করা কোনো সংগঠন আছে কিনা। এবং সেই খুঁজতে খুঁজতেই শেষ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরেরই সন্ধান পেলাম। এভাবেই তাদের সাথে আমি সম্পৃক্ত হই। আচ্ছা, দীর্ঘদিন ধরে জামাত প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি। 5 আগস্টের পরে আপনার প্রকাশ্যে রাজনীতি করছেন। তো জামাতের রাজনীতির প্যাটার্ন কি কোনো পরিবর্তন হয়েছে এই প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে রাজনীতি করার কারণে? কিছু পরিবর্তন তো অবশ্যই হয়েছে। 17.5 বৎসর কেয়ারটেকার সরকার তো বলা যাবে না, মানে বিশেষ ধরনের একটা সরকার ছিল, যেটাকে মঈন ফখর সাহেবের সরকার বলা হতো। সেই সরকারের আমলেও মানুষের বাক স্বাধীনতা ছিল না, মিডিয়া কথা বলার সুযোগ আমরা পাইনি। আর পরবর্তী 15 বৎসর তো আমাদের উপরে প্রচণ্ডভাবে জুলুম নির্যাতন চালানো হয়েছে। আমাদের অফিসগুলো সেলগালা ছিল। আজকে যে অফিসে বসেছেন, এখানে 13.5 বৎসর আমরা ঢুকতেই পারিনি। আমাদের উপর চরম জুলুম বিচার করা হয়েছে। শত শত নেতাকর্মীকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, বাড়িঘর ধ্বংস করা হয়েছে, লুটতরাজ করা হয়েছে। এবং পাশাপাশি আমাদের লাখো লাখো সহকর্মীর চাকরি, ব্যবসা, এগুলাকে উলটপালট করে দেওয়া হয়েছে। এই সবগুলার কারণে আমরা তো আমাদের কথাগুলো, আমাদের চিৎকারগুলো, আমাদের কষ্টের জায়গাগুলো এবং এই সমাজকে নিয়ে, প্রিয় দেশ এবং জাতিকে নিয়ে আমরা কী ভাবি, সেই কথাগুলো তো আমরা পৌঁছাতে পারিনি। 5 আগস্টের এই পরিবর্তনের পরে আলহামদুলিল্লাহ সেই সুযোগটা তৈরি হয়েছে। তবে এটা ঠিক যে আমাদেরকে সরকার নির্মূল করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সরকারের রক্তচক্ষুকে পাত্তাই দিইনি। আমরা জনগণের সাথে সুখে দুঃখে একাকার হয়েছিলাম। অন্যদিকে আমরা আমাদের সাংগঠনিক কাঠামোতেও আমাদের গঠনতন্ত্র অনুসরণ করে আমরা যথারীতি এটাকে সংরক্ষণের চেষ্টা করেছি। নিয়মিত আমাদের নির্বাচনগুলো হয়েছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠন পুনর্গঠন হয়েছে। জনসম্পৃক্ত এই বিষয়ের পাশাপাশি বিশ্বের যেখানে যে অনাচার হয়েছে, জুলুম নির্যাতন হয়েছে, সেখানেও আমরা রিস্ক নিয়ে রাজপথে আমরা নেমেছি। দেশের জনগণের প্রয়োজনে নেমেছি, মানবতার প্রয়োজনে নেমেছি। আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছিলাম।
যার কারণে এই পরিবর্তনের পরে নতুন করে আমাদের সংগঠন গুছানোর কোনো প্রশ্ন আসে নাই। আচ্ছা, 1 আগস্ট জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল আদালত, পরে সম্প্রতি নিষিদ্ধ হলো ছাত্রলীগ। কথা উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, বিগত সময় তাদের কর্মকাণ্ডের জন্য। তো অনেকে বলছে যে এই রাজনীতিতে নিষিদ্ধ করাটা, কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা একটা ব্যাড প্র্যাকটিস। জামাত কি এটাকে সায় দেয় আসলে নিষিদ্ধের পক্ষে? আমাদের সায় দেওয়া না দেওয়ার কোনো বিষয় না। এই প্র্যাকটিসটা স্বাধীন বাংলাদেশে প্রথমে শুরু হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। অসংখ্য দলকে নিষিদ্ধ করা হলো প্রথম দফায় 72 সালে। তারপরে আবার 75 সালের 5 জুন সংসদে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের যে সংবিধান পাশ করা হলো, এটার মাধ্যমে স্বয়ং আওয়ামী লীগ সহ সকল দল নিষিদ্ধ করে একদলীয় বাসকাল তারা কায়েম করলেন। তো আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন নিষিদ্ধ ঘুর তাদেরকে, এই রোগ তাদেরকে পেয়ে বসে। আর এবার আন্দোলন যখন তুঙ্গে, যখন তাদের পতন নিশ্চিত, একেবারে দ্বার প্রান্তে এই আন্দোলনের সফলতা, তখন আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য তারা এই কাজটা করেছিলেন। আলহামদুলিল্লাহ, তারা আমাদেরকে নিষিদ্ধ করেছেন 1 তারিখ, আর কার্যত জনগণের দ্বারা তারা নিষিদ্ধ হয়ে গেলেন 5 তারিখ। এটা আল্লাহর বিচার, এখানে আমাদের কোনো হাত নাই। আর ছাত্রলীগকে করা হয়েছে তাদের অপকর্মের জন্য, যেটা মানুষের সামনে একদম স্পষ্ট। তারা মানুষ খুন করেছে, তারা অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে, তারা অস্ত্র থেকে গুলি ছুঁড়েছে। গণহত্যাকারী একটা ছাত্র সংগঠন হিসাবে বা গণহত্যাকারী দলের দোসর হিসাবেই তাদের এই কাজটা হয়েছে। এখন আপনার প্রশ্ন হলো যে এই নিষিদ্ধের রাজনীতি আমরা কতটা সমর্থন করি। এটা আমাদের সমর্থনের ব্যাপার না, এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়। কারণ এখানে দল হিসাবে শুধু আমরাই আক্রান্ত ছিলাম না, আর এই আন্দোলনটা আমরা শুধু করি নাই। এই আন্দোলনটা মূলত শেষ পর্বে এসে ছাত্র যুব সমাজ করেছে এবং তার সাথে দেশবাসী যোগদান করেছে, যারা গত 15 বৎসর নিগৃহীত ছিল, নির্যাতিত ছিল, জুলুমের শিকার ছিল, সবাই শরিক হয়ে গেছে এখানে। সেই হিসাবে আমরাও শরিক ছিলাম। অতএব এটা আমাদের কোনো দৃষ্টিভঙ্গি না, আর আমাদেরকে জিজ্ঞেস করেও সরকার এটা করে নাই। সরকার তার দায়বোধের জায়গা থেকে জনদাবির কাছে, জনদাবিকে সম্মান করে হয়তো তারা এটা করেছেন। বারে বারে একটা প্রসঙ্গ ওঠে যখন জামায়াত ইসলামের নাম আসে, মুক্তিযুদ্ধের কথা আসে, তখন পক্ষে বিপক্ষে নিয়ে একটা কথা আসে, বলে জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। তো এই অবস্থায় জামায়াত ইসলামী কি ওই যে মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে কোনো মানে ক্ষমা চাওয়ার বিষয়টা? অসংখ্য মিডিয়ায় কথা বলেছি। মিডিয়াগুলো যখনই আমাদেরকে প্রশ্ন করেছে, আমরা বলেছি যে আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না। আমরা বরঞ্চ স্বাধীনতার সঠিক সুফল পাওয়া যাবে না ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয়, সেই জায়গায় আমরা আশঙ্কা করেছিলাম। এবং আমরা এও বলেছিলাম যে জামাতে ইসলামের ভারতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আব্দুল হামিদ খান বাসানির নামের আগে মৌলানা ছিল, তিনি তো গিয়েছিলেন মুক্তিযুদ্ধে শরিক হওয়ার জন্য, তিনি থাকতে পারলেন না কেন? তিনি ভারত ছেড়ে বাধ্য হলেন কেন আবার পূর্ব পাকিস্তানে ঢুকতে? তখন তার এই মৌলানা নামটাকে সহ্য করা হয়নি। আর জামাতে ইসলামী এবং ইসলামী দলের লোকদেরকে ভারত মুক্তিযুদ্ধ করার জন্য জায়গা তৈরি করে দিত, এটা কোনো বোকা স্বপ্নেও ভাববে না এবং কেউ এটা বলবেও না। তাহলে জামাত কি করবে? জামাত ছিল বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে। তখনও পূর্ব পাকিস্তানের ফ্ল্যাগ সব জায়গায় ওঠে, তখনও কেন্দ্রীয় সরকারের ট্রেজারি থেকে সমস্ত কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হয়। তখনও পাকিস্তানে তার নামের রাষ্ট্রটা কিন্তু বহাল ছিল, যদিও 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, কিন্তু বাস্তব কার্যক্রম চলছিল পাকিস্তান সরকারের অধীনে। এই সময় শুধু জামাত ইসলামী না, এই সময় যারাই ভারতের সহযোগিতায় দেশ স্বাধীনতাকে একটা সংকট বলে মনে করেছিল, দীর্ঘস্থায়ী সংকট তৈরি করতে পারে, তারা কেউ কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। তারা সকলে বলেছেন যে আমরা এক পাকিস্তান রাখার পক্ষে। এবং এটা তো শেখ মুজিব সাহেবও ছেলেছি। শেখ মুজিবুর রহমান সাহেব কিসের ডায়ালগ করেছিলেন ইয়াহিয়া খান এবং ভুট্টোর সাথে হোটেল ইন্টারকনে? তিনি কি ডায়ালগ করেছিলেন যে শান্তিতে কীভাবে দেশ স্বাধীন হয়? সেই মেসেজ তো জাতির সামনে আজও কেউ উপস্থাপন করতে পারল না। তিনি তো ডায়ালগ করেছিলেন যে এটা তার অধিকার, যেহেতু পাকিস্তানের তিনি বেশি সংখ্যক আসনে, তার দল বিজয়ী হয়েছে 300-র মধ্যে 161 আসনে, স্বাভাবিকভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন সারা পাকিস্তানের। তার হাতে, তার দলের হাতে ক্ষমতা দেওয়ার জন্য ছিল তার এই ডায়ালগগুলো। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তো নিজে স্বাধীনতার ঘোষণা দিয়ে অ্যারেস্ট হননি, বরঞ্চ তাজউদ্দিন সাহেব তার ঘনিষ্ঠ সহযোগী যিনি ছিলেন রাজনৈতিক ক্ষেত্রে, যাকে খুবই জ্ঞানী মানুষ হিসাবে অনেকে মনে করতেন, সেই তাজউদ্দিন সাহেবের মেয়ে কি লিখেছেন নেতা ও পিতা বইয়ে?
তিনি তো পরিষ্কার বলেছেন যে বাবা ড্রাফট করে নিয়ে গিয়েছিলেন স্বাধীনতার প্রক্লেমেশন ঘোষণা, শেখ মুজিবুর রহমান সাহেব এটা অ্যাকসেপ্ট করেন নাই। তিনি বলেছেন তোমরা কি আমাকে রাষ্ট্রদ্রোহীর মামলায় আবার দাঁড় করাতে চাও? তো শেষ মুহূর্ত পর্যন্ত তো তিনি মানে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দেননি। এখন কেউ কেউ বলে যে 7ই মার্চের ভাষণ, সেখানে তিনি বলেছেন যে এবারকার সংগ্রাম বাঙালির স্বাধীন মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। সেইটাই যদি ঘোষণা হয় তাইলে পরে তিনি বসে কি করলেন, ডায়ালগটা কি হলো, সেটা তো ক্লিয়ার করলেন না তিনি। তাহলে ওইটা স্বাধীনতার পূর্ণ ঘোষণা ছিল না, এটা হয়তো তার মনের একটা অভিব্যক্তি ছিল, তিনি সেটা মানে সেখানে প্রকাশ করেছেন। ঘোষণা বলতে যা বোঝায় সেই বাকায়দা ঘোষণা তিনি দিয়ে যাননি। পরবর্তী পর্যায়ে বলা হয়েছে যে রহমান সাহেব যে ঘোষণাটা দিয়েছেন এটা তার পক্ষেই দিয়েছেন। এখন তার লিখিত ড্রাফট দিলেন নাকি কিভাবে দিলেন, না টেলিফোনে টেলিগ্রামে কাউকে তিনি এটা পার্শ্ব করেছিলেন, সেটা ইতিহাসের একটা বিশাল গবেষণার ব্যাপার, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু মানুষ দেখতে পেয়েছে যে 26 তারিখ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তখনকার মেজর জনাব জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। প্রথমে একবার একটা দিলেন, পরে আবার আরেকটা তিনি পরিবর্তিত ঘোষণা দিলেন, দুইটাই মানুষ শুনেছে। তো আমাদের যে অবস্থান ছিল শেখ মুজিব সাহেবের একই অবস্থান ছিল, এবং আমরা যেহেতু তৎকালীন পূর্ব পাকিস্তানের ভিতরে ছিলাম, যদিও আমি তখন সেই সংগঠন করি না, কিন্তু এখন তো আমি করি, সেই হিসাবে বলতেছি। তো আমরা মনে করেছি যে যদি স্বাধীন করতেই হয় তাইলে বাংলাদেশের জনগণ তারা তাদের শক্তি দিয়েই স্বাধীন হবে, তাহলেই স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা পাব। আমাদের যে আশঙ্কার জায়গাটা ছিল 53 বছর কি প্রমাণ করলো? 53 বছর এখন তো লোকেরা বলে যে আপনারা যা আশঙ্কা করেছিলেন তার চেয়েই তো খারাপ। একটা স্বাধীন দেশ আর একটা দেশের পররাষ্ট্র সচিব এসে বলে কোন দল ইলেকশনে যাবে, কে যাবে না, কে কার সাথে অ্যালায়েন্স করবে, কে সরকার গঠন করবে, এটা কি আরেকটা দেশের কাজ? এরকম যদি হয় তাহলে এই দেশটার স্বাধীনতার মর্যাদাবোধটা কোথায় থাকে? এগুলো তো সব প্রকাশ্য, কোনো সেক্রেটও না, এগুলো ওপেন সেক্রেটও না, এগুলো ওপেন। এছাড়াও বাংলাদেশের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সুন্দর আচরণ করবে, এটা প্রতিবেশী হিসাবে আমাদের প্রত্যাশা, আর তারাও আমাদের কাছ থেকে সুন্দর আচরণ পাবে, এটা তাদের প্রত্যাশা, এবং এটা সঙ্গত যে সমতা এবং পারস্পরিক মর্যাদাবোধের ভিত্তিতে আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং সম্পর্ক বিদ্যমান থাকবে। কিন্তু আসলেই কি আমরা তাই পারছি? ফারাক্কাবাদকে এটা প্রমাণ করে, তিস্তার সমস্যা এখনও সমাধান হলো না সেটা প্রমাণ করে, অভিন্ন নদীগুলোর নদী শাসনের একক এখতিয়ার ভারত অ্যাপ্লাই করছে এটা কি প্রমাণ করে? টিপাইমুখ বাঁধ নিয়ে এই দেশে আন্দোলন হয়েছে এটা কি প্রমাণ করে? এগুলো তো প্রমাণ করে না। ফেলানিদের লাশ বর্ডারে ঝুলে থাকে, এটা কি আমাদের বন্ধু রাষ্ট্রের পক্ষ থেকে আমরা এরকমই চাই? এবং শেষ পর্যন্ত ফেলানির পরিবার একটা ন্যায় বিচারও পেল না, তারা হতাশ হলো, চরমভাবে বঞ্চিত হলো। এই আশঙ্কার জায়গাগুলো থাকার কারণে জামাত ইসলামী তখন হয়তো তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এক পাকিস্তান থাকুক, আমরা ভিতরে থেকেই লড়াই করে আমাদের অধিকার আদায় করব। এরপরেও এটা সঠিক যে জামাত চেয়েছিল এক পাকিস্তান, কিন্তু পরবর্তী পর্যায়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর তাদের নিপীড়ন, নির্যাতন, খুন এবং বিভিন্ন ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল, মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সেই মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর থেকে প্রিয় জন্মভূমিকে স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা আমাদের হৃদয়, আমাদের কলিজা দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা কবুল করেছি। আমাদের তখনকার চিন্তা বিজয়ী হয়নি, সেই সময় আমাদের চিন্তা পরাজিত হয়েছে, আমাদের সিদ্ধান্ত পরাজিত হয়েছে। এখন জনগণ মূল্যায়ন করবে যে আমাদের সেই ভূমিকাটা কতটা যথার্থ ছিল অথবা সঠিক ছিল না। এর মূল্যায়নের ভার আমরা জনগণের হাতে ছেড়ে দিলাম। 5 আগস্টের দিনের কথা, তো ওই দিন একটা মিটিং ছিল দুপুরবেলা, আপনি বলেছেন বিভিন্ন জায়গায় যে আপনাকে সেনাবাহিনী থেকে ফোন করা হয়েছিল, আপনার জন্য বৈঠক বিলম্ব করা হয়েছিল। বৈঠকের পরে আমরা দেখেছি সেনাপ্রধান প্রথম আপনার নাম নিয়েছেন। জামাত ইসলামী তো তখনও নিষিদ্ধ ছিল, তা আপনার নাম প্রথমে নিল কেন? এবং এই ফলে কি জামাত ইসলামী যে অন্তর্বর্তীকালীন যে বর্তমান সরকার আছে এই থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে অন্যান্য রাজনৈতিক দল থেকে? সেনাপ্রধানের সাথে সত্যিকার অর্থে এর আগে আমার কোনো দিন দেখা হয়নি, কথাও হয়নি। এটাই ছিল প্রথম সাক্ষাৎ। তখনকার পরিস্থিতি ছিল খুবই স্পর্শকাতর, খুব টেন্স ছিল। তো তিনি কেন দুবার বলেছেন আই ডোন্ট নো। বলছেন যে আমরা তো তখনও
নিষিদ্ধ ছিলাম, তো আমাদেরকে দাওয়াত দেওয়া হলো কেন? আসলে এই নিষিদ্ধতা জাতি মেনে নেয় নিত। সেনাবাহিনী তো এদেশেরই সেনাবাহিনী, তাদের তো আল্লাহ বিবেক দিয়েছেন। কেন কিভাবে নিষিদ্ধ করা হয়েছে তা তো সবই তারা দেখেছেন, জানতেন। তারাও এটা বিশ্বাস করতেন না, জাতীয় এটা বিশ্বাস করতো না। সেই জায়গা থেকে জামাতকে তারা তার ন্যায্য জায়গাটাই দিয়েছেন, এটাই বলতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের এখন পর্যন্ত যারা উপদেষ্টা হয়েছেন তাদের কারো সাথেই কোনো দিন আমাদের কোনো ধরনের কোনো সাংগঠনিক সামান্য কোনো সম্পর্ক ছিল না, এখনও নাই। তার মানে বোঝাতে চাচ্ছেন আপনারা। 2 নম্বর হচ্ছে যে সুবিধাটা কি পেয়েছি আমরাই তো একমাত্র দল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, আর তো কাউকে নিষিদ্ধ করা হয়নি। তা আমরা যদি আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই, এটার নাম কি সুবিধা? সুবিধা হচ্ছে অধিকারের বাইরে বাড়তি যেটা পাওনা হয়, বরঞ্চ আমাদের উপরে জুলুম করা হয়েছিল। পদায়ন বিভিন্ন জায়গায় হয়েছে, খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখেন যে কে কতটুকু বিচার বিভাগ, অ্যাটর্নি জেনারেল অফিস, বিচারপতি নিয়োগ, তারপরে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সব জায়গায় আপনারা খোঁজ নেন। আপনাদের জন্য খুবই সহজ, মিডিয়া জগতের জন্য। খোঁজ নিয়ে দেখেন যেটা বলা হয় এটা সঠিক না বেঠিক। তাহলে প্রশ্ন আসবে কেন কিছু লোক এটা বলে? এটা লোক পারপাসফুলি বলে, তারা কিছু বাড়তি সুবিধা নেওয়ার জন্য, হয়তো সরকারকে চাপে রাখার জন্য বলে। এটাকে আমরা ফেয়ার প্র্যাকটিস মনে করি না। বাংলাদেশের রাজনীতিতে রাজনীতির কথা যখন আসে, বিএনপি জামাতের কথা আসে। বিএনপির সঙ্গে জামাতের দীর্ঘদিনের একটা জোট সঙ্গী 2022 সালে যেটা ভেঙে গেছে। পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে আপনারা একাত্মতা পোষণ করছেন, একসঙ্গে আন্দোলন করেছেন। 5 আগস্টের পরে বিশেষ করে আমি যদি খোলাসা করে বলি, আপনার বক্তব্য এবং বিএনপির সেক্রেটারি জেনারেলের বক্তব্যের মধ্যে অনেকেই বলছে যে দুইটা দলের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হলো কিনা। সর্বশেষ রাষ্ট্রপতি ইস্যুতে এবং নির্বাচন কেন্দ্রিক ইস্যুতে আপনার নির্বাচনের সংস্কার বলেছেন, সংস্কারের পরের নির্বাচন, বিএনপি বলেছে সংস্কারের পাশাপাশি নির্বাচন ব্যবস্থা। তো এই কথাগুলোর মধ্যে আসলে কি বিএনপি এবং জামায়াতের মধ্যে কোনো দূরত্ব এখন কি সমাজে এরকম কিছু চর্চা আছে রাজনীতিতে যে আগামীতে যাতে কোনো ফেসিবাদ ফিরে না আসে, এই জন্যে সমাজকে সতর্ক হতে হবে এবং সংবিধানকে সংশোধন করতে হবে? এই ধরনের কিছু চর্চা আছে কিনা সমাজে? আছে। তা আমি কি বলেছি? আমি বলেছি যে একটা জালিম বিদায় নিয়েছে, আর যেন কেউ জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়, এক জালিমের পরিবর্তে আরেক জালিম যেন না আসে। এই ফেসিবাদের মানেই হচ্ছে জালিম। তা আমি নতুন কোনো কথা বলেছি? আমি তো কোনো দলকে ইন্ডিকেট করি নাই। সেটা আমিও হতে পারে, আমাদের দলও হতে পারে। আমাদের দলও যেন জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়, এটা ছিল একটা ইন জেনারেল কথা। আর কি ছিল? আর ছিল যে সরকার পরিবর্তনের সাথে সাথে কেউ কেউ অস্থির হয়ে পড়েছেন, তারা বিভিন্ন জায়গায় দখলদারি, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের জিনিস শুরু করেছেন। এগুলা কি আপনাদের মিডিয়া এখন উঠে আসছে না আসে না? আসছে। তা আমি কি এটা মিথ্যা বলেছি? বলি নাই। আর কি বলেছিলাম? বলেছিলাম যে শহীদদের রক্ত এখনও ভাসছে, পঙ্গুরা কাতরাচ্ছে, বন্যায় মানুষ ডুবছে। এই সময় আমরা নির্বাচনের কথাটা যদি বেশি বলি, এটার চাইতে এখন তাদের পাশে দাঁড়ানো আমাদের কাজ। এটাই আমাদের রাজনীতি। আমি তো কোনো দলকে বলি নাই ভাই। নির্বাচন তো অনেকে চেয়েছে, শুধু বিএনপি তো চায় নাই, এখনও তো চাচ্ছে অনেকে, আমরাও তো চাই। আমি তো কোনো দলের নাম নেইনি। তা আমার এই বক্তব্যের কোনটা বেঠিক ছিল? আমি যদি বেঠিক কোনো বক্তব্য রাখি, অবশ্যই জনগণের এবং মিডিয়ার সমালোচনা করার, আমার দোষ ধরিয়ে দেওয়ার সুযোগ আছে। আমি এটাকে অভিনন্দন জানাবো। নির্বাচন এককভাবে কোনো দল তো চাচ্ছে না, সবাই আমরা চাচ্ছি। আর আমরা বলেছি যে যৌক্তিক সময়ের ভিতরে মৌলিক সংস্কার সাধন করে, সব সংস্কার নয়। কিছু সংস্কার করবে এই সরকার, এখন যারা আছে ইন্টারিম গভর্নমেন্ট, কিছু করবে নির্বাচিত সরকার। এবং আমরা মাত্র 10 দফা দিয়েছি। আমরা অনেকগুলা দফা সংস্কারের জন্য দিইও নাই। আমাদের দফা কিন্তু 41, দিয়েছি মাত্র 10। 31টা আমাদের হাতে আছে। আমরা মনে করি ওই দফাগুলা করবে নির্বাচন, যারা নির্বাচিত হয়ে আসবে তারা। তো এই কাজগুলা সম্পন্ন করে যদি একটা সুন্দর পরিবেশ নির্বাচনের জন্য তৈরি করা হয়, তখন একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমরা এই সময়টাই শুধু দিতে চেয়েছি এবং এই ব্যাপারে আমাদের দিক থেকে কোনো তাড়াহুড়া নাই। আবার আমরা মনে করি যে নৈতিক দায়বোধ আছে এই উপদেষ্টা পরিষদের। তারা তাড়াহুড়া নাই বলে তারাও যেন খুব রিল্যাক্স হয়ে এটাকে টেনে লম্বা না করেন, এই কথা আমরা বারবার বলেছি।
আমার বক্তব্য তো এর বাইরে যায়নি। এখন বিএনপির মহাসচিব সাহেব বা অন্যরা কি বলেছেন সেটা আমার বিষয় না, এটা ওনারা ব্যাখ্যা দিতে পারবেন। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। যে নির্বাচন প্রসঙ্গটা যেহেতু আসলো, আপনার তো দীর্ঘ সময় জোটে ছিলেন, আগামীতে কোনো বিএনপি এবং অন্যান্য দলগুলোর সঙ্গে, বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গেও কিনা জোট করার কোনো সম্ভাবনা আছে কিনা আপনাদের জোটের রাজনীতি করার? রাজনৈতিক দল হিসাবে আগামীতে যারাই নির্বাচনে আসবে তারা কারো হয়তো দীর্ঘদিনের, কারো স্বল্প দিনের অভিজ্ঞতা থাকবে। আমরা তখন দেশের স্বার্থটাকে প্রথমে বিবেচনায় নেব। রাজনীতিতে যে স্লোগান আছে যে দল, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশটাকেই আগে আমরা দেখব। এই দেশের স্বার্থ অতীতে কাদের দ্বারা কিভাবে সংরক্ষিত হয়েছে, বর্তমানে কার কী অবস্থান, এবং যারা আছেন বর্তমানে রাজনীতির ময়দানে যারা কাজ করছেন তাদেরকে আমরা তাদের নৈতিক মান, তাদের রাজনৈতিক যোগ্যতা, তাদের ভিশন, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। সেই জায়গা থেকে দেশের বৃহত্তর স্বার্থে যদি কারোর সাথে আমাদের জোট করা আমরা সঠিক মনে করি, আমরা করব। যদি জোটে না গিয়ে কোনো ধরনের সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিং করার দরকার মনে করি, তা আমরা করব। এটা সময় বলে দেবে। এখনও এই বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। তখন আমরা অনেক বিষয়ে কথা বলেছি। আমরা এখন যদি একটু কথা বলি জামায়াতের মূল রাজনীতি নিয়ে। জামায়াত যদি কখনো ক্ষমতায় যায়, তার আসলে রাজনীতির প্যাটার্নটা কেমন হবে এবং বাংলাদেশের মানুষের জন্য জামায়াতের কন্ট্রিবিউশন কি হবে? আমাদের কমিটমেন্ট হচ্ছে এই সমাজের প্রতি, যেটা আমাদের যুব সমাজের এবং দেশবাসীর প্রত্যাশা, যে আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। সমাজে যে বিরাট বৈষম্য এখন বিরাজমান, যে কিছু সংখ্যক মানুষ, 10 থেকে 13% মানুষের হাতে দেশের 70% সম্পদ যে চলে গেল, এবং এই সম্পদগুলো যে দেশেও কোনো কাজে লাগলো না, বিদেশে পাচার হয়ে গেল। আমরা প্রথমে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা সুদৃঢ় করব। 2 নম্বর হলো যে এগুলা কিভাবে যায়, দুর্নীতির মাধ্যমে যায়। দুর্নীতির বিরুদ্ধে আমরা কোনো ধরনের টলারেন্স দেখাবো না। এই কথা অনেকেই বলেন, কিন্তু সকলেই ফেল করেছেন এই জায়গায়। আমরা ফেল করতে চাই না। বলবেন তার প্রমাণ কি? অবশ্যই প্রমাণ আছে। আমাদের 2 জন শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতা 2001 সালে জোট সরকারের মিনিস্টার ছিলেন। তারা পর্যায়ক্রমে একজন 2টা এবং একজন 1টা মিনিস্ট্রিতে দায়িত্ব পালন করেছেন। তাদের মিনিস্ট্রিগুলোতে, শুধু তাদের না, ওভারঅল মিনিস্ট্রিগুলোতেও অনেকের পক্ষে দুর্নীতি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গিয়েছে। স্বচ্ছতা ছিল। তারা সততার সাথে এই দায়িত্ব পালন করেছেন, এবং তারা মিনিস্টার হওয়ার আগে তাদের যে সম্পদ ছিল তার চুল পরিমাণ কোনো বেশ কম হয় নাই। মিনিস্টার হওয়ার পরে যা ছিল তাই, বরঞ্চ আরও কমেছে। কারণ তখন রাষ্ট্রীয় দায়িত্বের কারণে অনেক মানুষকে তাদের হাত বাড়াতে হয়েছে, সাহায্যের হাত। সেটা সংগঠনের কোনো ফান্ড ছিল না, আর সরকারের ওই ধরনের অ্যালোকেটেড কোনো ফান্ড নাই। ফলে তাদের সম্পত্তিতেই তাদেরকে হাত দিতে হয়েছে। তো এটা তো আলহামদুলিল্লাহ আমরা ক্ষুদ্র পরিসরে হলেও এটা প্রমাণ করেছি। আগামীতেও যদি জনগণ আমাদের উপরে আস্থা রাখে, ইনশাআল্লাহ আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণকে উপহার দেব। থার্ড হচ্ছে যে আমাদের দেশে এখন বেকারের সংখ্যা অনেক, এবং সেই বেকারদের মধ্যে 80% হচ্ছে আবার যুবক, যাদের বয়স 18 থেকে 40-এর ভিতরে। তো যুবক বেকার থাকবে কেন? শিক্ষাটাকে আমরা ওইভাবে ঢালাই করে সাজাতে চাই, যাতে একজন মানুষও তার শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ চুকানোর পরে তার একদিনও অপেক্ষা করতে না হয় তার কাজ পাওয়ার জন্য। আমাদের 3 নম্বর অঙ্গীকার হচ্ছে যে এই সমাজটা হবে মানবিক সমাজ। কেউ কেউ কল্যাণ রাষ্ট্র বলে থাকেন, এটা কল্যাণ রাষ্ট্রই বলেন আর মানবিক সমাজ বলেন, যেটাই বলেন, আমরা সেই সমাজটা করতে চাই। এই সমাজে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, সে নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, সে বিভিন্ন ধর্মের হোক। এখানে ধর্মের জাতপাত, দলের জাতপাত, বয়সের জাতপাত, গোষ্ঠীর জাতপাত কাউকে এখানে অপমানিত করবে না, বরঞ্চ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শিখবে। নারীদের স্বাধীনতার বিষয় এবং বাংলাদেশের যে কালচারগুলো, সংস্কৃতিগুলো হচ্ছে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ, এগুলো পালিত হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে মঙ্গল শোভাযাত্রা পালন করতে পারবে? নারীদের স্বাধীনতা ঠিক থাকবে যদি জামায়াত ইসলামী ক্ষমতায় যায়? প্রথম হইল নারীদের স্বাধীনতা। আপনি কি পুরুষদের স্বাধীনতা চান না? আমরা জনগণের স্বাধীনতা চাই। জনগণের অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। আমরা যখন জনগণের স্বাধীনতা চাইব, তখন নারীদের স্বাধীনতা অটোমেটিক্যালি হবে। কিন্তু আমাদের ব্যাপারে কিছু প্রপাগান্ডা চালানো হয়, মানুষের মধ্যে কিছু আতঙ্ক সৃষ্টি করা হয়। আমাদের বিরুদ্ধে বলার তো আর কিছু নাই, এখন যেটা দেখা যায় না ওটাই বলে। তাই এখন কি বলে
বলে যে যদি জামাত ইসলামী ক্ষমতায় যায় নারীদেরকে ঘর থেকে বের হতে দিবে না, নারীদেরকে বাধ্যতামূলক বুরকা পরাবে, নারীরা কোনো সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে না। এগুলা সব হলো অপপ্রচার। আমরা কি নতুন কোনো ইসলাম আবিষ্কার করব, নাকি যে ইসলামটা আমানত হিসাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন সেইটাই আমরা গ্রহণ করব, সেটাই আমরা মেনে চলবো, আমরা ওইটাই মেনে চলব? তাহলে সেই সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থানটা কী ছিল? সেখানে নারীরা আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন, উম্মার শিক্ষক ছিলেন, ময়দানে যোদ্ধা ছিলেন, রাষ্ট্র ব্যাপারে তাদের পরামর্শ নেওয়া হতো, তাদের মধ্যে অনেকে ব্যবসা করতেন। আল্লাহ রসুল সকল কাজের স্বাধীনতা তাদেরকে দিয়েছিলেন। সুতরাং আমাদের দেশে এখন নারীরা কর্মক্ষেত্রে গিয়ে বিভিন্ন ধরনের যে হয়রানির শিকার হয়, সেটা তো মিডিয়ায় প্রায় উঠে আসে। আমরা যে সমাজটা দেখতে চাই, সেই সমাজে এই হয়রানির জায়গাকে চিরতরে খতম করে দেওয়া হবে। নারীরা শুধু সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে না, তারা মর্যাদার সাথে তাদের আল্লাহর দেওয়া মেধা এবং যোগ্যতা অনুযায়ী তারা সঠিক ভূমিকা রাখবেন এবং পূর্ণ নিরাপত্তার সাথে তারা রাখবেন ইনশাআল্লাহ। আর কাউকে জোর করে বুরকা পরানো হবে না। বুরকা এটা মনের ব্যাপার। কেউ যদি স্বেচ্ছায় বুরকা পড়তে চান তিনি পরবেন, কেউ যদি না পরে তার মতো চলতে চান তিনি চলবেন। তবে সমাজ ব্যবস্থা মানুষকে প্রভাবিত করে, এটা খুবই স্বাভাবিক। যে সমাজে এই ধরনের একটা কোরআন সুন্নাহ ভিত্তিক ফ্লেভার থাকবে, সেই সমাজে নারীরাই তারা ডিসিশন নেবে যে তখন তাদের পোশাকটা কী হওয়া উচিত। আমরা কারো উপরে জোর খাটাবো না। আচ্ছা, আপনি ছাত্র রাজনীতি দিয়ে আপনার রাজনীতি শুরু করেছেন। অনেকেই বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন, বিশেষ করে ছাত্রলীগের বিগত সময়ের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড থেকে অ্যানালাইসিস করে মানুষ বলছেন। আপনি কি মনে করেন ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে আগামীর যে মূল রাজনীতি এটাতে বাধাগ্রস্ত হবে না? হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে না। ছাত্র রাজনীতির নামে যে সমস্ত কলঙ্ক আছে এগুলা নিষিদ্ধ করতে হবে। এই হাতুড়ি বাহিনী, এই হেলমেট বাহিনী, তারপরে গণরুম, এই সমস্ত কুসংস্কৃতি যেগুলো গড়ে তোলা হয়েছে এগুলো বন্ধ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে ছাত্ররা তাদের মেধার বিকাশের জন্য অবশ্যই রাজনীতির চর্চা তাদের লাগবে, রাজনীতি সচেতন হতে হবে। সেটা সব দেশেই সিস্টেম আছে। এটা হবে মূলত ছাত্র সংসদ নির্ভর তাদের রাজনীতির বিকাশ ঘটানো। ওখানে একটা সংসদ, ওই সংসদে তারা পরবর্তী জাতীয় সংসদের জন্য নিজেদেরকে তৈরি করবে নেতৃত্বের জন্য। তো সেই জায়গাটা যদি না থাকে ছাত্রদের, তাহলে পরবর্তী দেশের নেতৃত্ব দেওয়ার লোক তৈরি হবে কোত্থেকে? 5 আগস্টের পরে আওয়ামী লীগের অনেক নেতাই গা ঢাকা দিয়েছেন, অনেক দেশের বাইরে চলে গেছেন। তো সম্প্রতি এই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ একটা সাক্ষাৎকার দিয়েছেন একটা গণমাধ্যমকে। তিনি বলেছেন যে প্রয়োজনে গণতন্ত্র রক্ষায় বিএনপির সঙ্গে তারা জোট করতে আগ্রহী। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? না, তিনি শুধু এটা বলেন নাই, আমি তার সেই ইন্টারভিউটা শুনেছি। তিনি আরও অনেক কথা বলেছেন যে বিএনপির এইটার সাথে আমি একমত, এটার সাথে সম্পূর্ণ একমত, এটার সাথে আন্তরিকভাবে একমত, অনেক কথা উনি বলেছেন। বলে তিনি যখন মানে প্রেজেন্টার যখন প্রশ্ন করেছেন যে তাইলে বৃহত্তর স্বার্থে কি আপনারা বিএনপির সাথেও ঐক্যজোট করবেন, তিনি বলছেন যে আমার আপত্তি নাই, প্রয়োজনে আমরা করব। এখন আমি এটাকে কিভাবে দেখি, আমি দেখার আগে বিএনপি দেখুক তারা কিভাবে দেখবে, দেশের মানুষ এটা বিবেচনায় নেবে। আমার এখানে বলার কিছু নাই। কারণ যে সংগঠনটা সদ্য গণহত্যা সংগঠন করেছে, সেই সংগঠনকে দেশের মানুষ কীভাবে নেবে, বিশেষ করে যে যুব সমাজকে তারা অপদস্থ অপমান করেছেন বিভিন্ন কথাবার্তা বলে, সেই যুব সমাজ কীভাবে নেবে, এটার বিচারের বার তাদের উপরে ছেড়ে দেন, তাদেরকে ডিসাইড করতে দেন। আমার কোনো রায় এখানে প্রয়োজন নাই। জনাব শফিকুর রহমান, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং ধৈর্য সহকারে যারা শ্রোতা আমাদের সাথে এই সময় দিলেন, দর্শক মণ্ডলী, তাদের সকলকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলেছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। আমরা জেনেছি তার ছাত্র রাজনীতি, বর্তমান রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে। আজকে এই পর্যন্তই, আমাদের সঙ্গে থাকুন।